জনাব একে আজাদ, আপনি জানেন যে শেখ হাসিনাকে এফবিসিসিআই থেকে শুরু করে প্রায় সব ব্যবসায়িক সংগঠনের নেতারাই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীকে আবার ক্ষমতায় দেখতে চান, এরকম একটি কথা আপনারা বলেছিলেন জুলাই মাসে। এর মধ্যে আপনাকে উদ্ধৃত করেছিল হচ্ছে বিবিসি। সেইখানের মধ্যে আপনারা বলেছিলেন যে আমরা মনে করি দেশের স্বার্থে চলমান উন্নয়ন এগিয়ে নিতে বর্তমানের সরকারের ধারাবাহিকতা থাকা উচিত। আপনারা এই যে বর্তমান প্রধানমন্ত্রীকে যে অকুণ্ঠ সমর্থন আপনারা দিয়েছিলেন ব্যবসায়ীরা, তার কারণ আসলে কি? আমি প্রশ্নটিকে একটু পার্সপেক্টিভে ফেলতে চাই। আমি যদি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সূচকের দিকে তাকাই, তাহলে কিন্তু আমি ঋণের পরিমাণ, খেলাপি ঋণের পরিমাণ বাড়তে দেখি। 1,56,039 কোটি টাকা ছাড়িয়ে গেছে, যেটি হচ্ছে 2009 সালের বা 1990 তুলনায় অনেক বেশি। আপনার এই ডেটা মুখস্থ থাকে, আমি দর্শকদের জন্য পরে নিশ্চয়ই আরো বলবো। আমরা কিন্তু দেখতে পাই যে নানা সুবিধা দিয়েও এটাতে লাভ হয় না। আমি দেখতে পাই যে উদ্যোক্তাদের জন্য ব্যবসা কঠিন হয়ে উঠছে। আমি ব্যবসার পরিবেশ সূচকের মধ্যে দেখতে পাই যে অনেক কিছু। কিন্তু আপনারা কি এমন দেখছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে যে আপনারা নিরঙ্কুশ মানে কি বলবো এটাকে সমর্থন দিয়ে যাচ্ছেন? জনাব একে আজাদ। আচ্ছা দেখুন, আমরা স্বাধীনতার 50 বছর পার করলাম, 51 বছরে পদার্পণ করেন, অনেক রাষ্ট্রপতি এসছেন, অনেক রাষ্ট্রপতি চলে গেছেন। আপনি দেখেন জাতির জনক বঙ্গবন্ধু, উনি 3.5 বছর উনি দায়িত্বে ছিলেন, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ। তারপরে যত শাসক এসছে, আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছেন, অতীতে কেউ পেরেছে কিনা? আমার আজকে মাথা পিছু আয় ছিল, উনি যখন 2008-এ দায়িত্ব গ্রহণ করেন, 2009-এ, তখন ছিল কত, $690। এখন 2700 সামথিং। আমরা ছিলাম তৃতীয় বিশ্বের একটা দেশ, এখন আছে আমরা মধ্য আয়ের একটা দেশে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যেটা দিয়েছেন 7,00,000 কোটি টাকার উপরে। তো এই যে, এবং আজকে দেখেন অবকাঠামোর যে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট এবং 100টি স্পেশাল ইকোনমিক জোন উনি কাজে হাতে নিয়েছেন, তার মধ্যে 10টির কাজ শেষ হয়েছে। এখানে দেশীয় এবং বিদেশিরা বিনিয়োগ করছেন, কর্মসংস্থান হচ্ছেন, দরিদ্রর হার কমেছে, মৃত্যুর হার কমেছে, শিশু মৃত্যুর হার, সবকিছু মিলেই আমাদের সোশ্যাল ইন্ডিকেটর গুলো কম্পেয়ার টু নেইবারিং কান্ট্রি অনেক ভালো। তো যেই কাজগুলো উনি অতীতে কোনো সরকার করতে পারেন না, যেটা উনি করেছেন, সেটা উই মাস্ট অ্যাপ্রিসিয়েট। আপনি দেখেন পদ্মা ব্রিজ, দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মধ্যেও উনি কিন্তু এটা করেছেন, এটা দেখিয়ে দিয়েছেন। এটা আমি মনে করি এটা অন্য কারো পক্ষে সম্ভব ছিল না। আজকে 21টি জেলা পদ্মার উপরে আমরা 2 ঘন্টায় পার হতে পারে, যেটা আমাদের 6 ঘন্টা 7 ঘন্টা লাগতো। এর মধ্যে দিয়ে রেল লাইন চালু করে দিয়েছেন, যে এখন বেনাপোল থেকে সারা বাংলাদেশের সাথে একটা রেল সংযোগ হবে, এবং প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা, ব্যবসায়ীরা সবাই উপকৃত হবে, কম সময়ে কম খরচে। এখন কিন্তু সারা বাংলাদেশের কৃষকরা তার পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবে। এই যে উন্নয়নগুলো, আমি মনে করি সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনা সরকারকে আরেকবার দরকার। জনাব একে আজাদ, আপনি জানেন যে মানে আমরা আসলে কিছু ডেটা নিয়ে বসেছি, কিছু ডেটা আপনার মাথায় আছে, মুখস্থ আছে। আপনি বলছেন যে, আমি আবার সরলভাবে প্রশ্নটি করি, আপনাদের ব্যবসায়ীদের জন্য গত 15 বছরের শাসন কি খুব সুবিধার হয়েছে? মানে আপনাদের ব্যবসা খুব ফ্লারিশ হয়েছে? আপনার ব্যবসা অনেক ভালো হয়েছে গত 15 বছরে? অবশ্যই। আপনি দেখেন আমাদের রপ্তানি কি ছিল, আমদানি কি ছিল, আমার কাছে পুরো স্ট্যাটিস্টিক্সটা আমার কাছে এখন নেই। তাহলে আপনি দেখেন এত ঋণ খেলাপি কেন হলো, ব্যাংকগুলি কেন দুর্বল হলো, বিদেশে কেন এতগুলি টাকা পাচার হলো, বাংলাদেশের রিজার্ভ একটা করোনা পরবর্তী একটা জায়গার পরে কেন এরকম একটা জায়গায় এসে দাঁড়াইলো যে আমরা প্রতি সময় এখন ক্ষণ গণনা করতেছি যে কখন আরেকটু বড় ডিজাস্টারের দিকে আমরা যাইতে হবে? আমাদের কেন এখন ক্যাপিটাল মিশনারি আমদানি বন্ধ? এই জায়গাটা আমি আপনার সাথে একমত। ব্যাংকিং সেক্টরে যে একটা আমি বলবো বিশৃঙ্খলা, এটাকে ফিরিয়ে আনা দরকার। এই জায়গাটা আমাদের হাত দিতে হবে, এই জায়গা আপনার সাথে আমি একমত। ব্যাংকিং সেক্টরে কিন্তু দেশের উন্নয়ন, আজকে রপ্তানি প্রতি বছর, গত অর্থ বছরে 2023-22 অর্থ বছরে আমাদের এক্সপোর্ট গ্রোথ ছিল 23%। এবছর একটু নেগেটিভ, বিকজ আন্তর্জাতিক ভাবে আমাদের টোটাল আমদানি আমেরিকা এবং ইউরোপ এইসব দেশে 24% কমেছে, সেখানে বাংলাদেশে কমেছে 20%। আমরা কিন্তু কম্পেয়ার টু নেইবারিং, উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার
রেডিমেড গার্মেন্টসে। এটাই আমাদের আয়ের কিন্তু মূল উৎস। আমার $56 বিলিয়ন টোটাল রপ্তানি। জনাব একে আজাদ, আমি এই প্রশ্নটা এমনভাবে করি, আপনি ব্যাংকিং সেক্টরে বিশৃঙ্খলার কথা বলছেন, আমি বলছি লুটপাট। ব্যাংকিং সেক্টরে যদি বিশৃঙ্খলা বা লুটপাট হয়, আপনি যত কষ্ট করে টাকা বাংলাদেশের জন্য রোজগার করবেন, সে টাকাগুলি লুটপাট হয়ে যাবে। আমাদের দেশে সাধারণ মানুষ যত কষ্ট করে টাকাগুলি পাঠাবে, সেগুলি লুটপাট হয়ে যাবে। আপনি কি মনে করেন না ব্যাংকিং সেক্টরে এই লুটপাটের জন্য সরকার দায়ী, বা সরকারে যারা আছেন নীতি নির্ধারকরা দায়ী? সরকারের তো পার্টলি তার রেসপন্সিবিলিটি তার অ্যাভয়েড করতে পারে না, দ্যাট আই এগ্রি। আপনি এটাকে এই নির্বাচনকে বিতর্কের মধ্যে নিয়ে আসতে পারেন না। আমি মনে করি 18-র চেয়েও ভালো নির্বাচন আমরা আশা করছি। অতীতের যে ভুল ভ্রান্তি আমাদের হয়েছে, শিক্ষা গ্রহণ করে নির্বাচন কমিশনও শিক্ষা গ্রহণ করেছে, এবং সরকারও আরো দায়িত্বশীল হবে। সেই প্রতিশ্রুতি মানে 2018 সালে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আমাদের অনেক বিবেচনাতে 2018 সালের নির্বাচনটি ভালো হয় নাই। জনাব একে আজাদ, আমি আসবো আপনার কাছে। আমি একটু জনাব আন্দোলিব রহমান পার্থর কাছে আসতে চাই। কার মুখ দেখি বাংলাদেশে। তবে আজাদ ভাই, পলিটিক্স তো খুব খারাপ জায়গা। আপনি ফরিদপুরে নির্বাচনে নমিনেশন চাচ্ছেন, তাই আপনার হয়তো অনেক কিছু বলতে হচ্ছে আজকে। আমি দুঃখিত আমার কথায় আপনি যদি কিছু মনে করেন, কিন্তু এই কথাগুলির জবাব তো না দিলেই না। আমার খুব কষ্ট লাগলো, আপনি বললেন 2018 সালের নির্বাচন ভালো হয়েছে, অ্যাম্বাসেডর বলেছে, এবং বাংলাদেশের এটা সবাই জানে। এটা নিয়ে আসলে কিছু বলার দরকার নেই। মৃত মানুষ ভোট দিয়ে গিয়েছে, 4 লাখের মধ্যে 4 লাখ মানুষ ভোট দিয়েছে, কোথাও 5,000 মানুষ, বিরোধী দল 1,000 1,500 পেয়েছে। এটা আমি জানি আপনি এটা কেন বলছেন, বাট আমার মনে হয় কি এইটা এই ধরনের প্রশ্ন আপনাদের মতো সমাজে যারা গ্রহণযোগ্য এখনো জাতি না। আমি শেষ করি কথাটা প্লিজ। মানে এটা দুঃখিত আমি এই কারণে, মানে আমি অনেক অন্যভাবে বলছি, নাহলে আমি আরো অন্যভাবে বলতাম। যাক, এটা নিয়ে আর কিছু বলবো না। নির্বাচন কমিশন, আজাদ ভাইয়ের সাথে আমি এক জায়গায় একমত যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নির্বাচন দেওয়া, এর বাইরে প্রধান নির্বাচন কমিশনার আর কোনো দায়িত্ব নাই। বাট ইট ইজ আ রেজাল্ট অফ আ পলিটিক্যাল ফেলিয়ার। সেই দিকে আমাদের ফোকাস করা উচিত, এটা সত্যি আজাদ ভাই যেটা বলছে। বাট পরবর্তীতে নির্বাচন কমিশনার আসার পরে আমরা এই নির্বাচন কমিশনারের অধীনে যে জিনিসগুলি দেখেছি, এবং নির্বাচন কমিশনারের যে বেহায়াপনা কথাগুলি, যে উনি ইন্তেকাল করেননি, কিংবা ভোট কারচুপি হওয়ার পরও কোনো নির্বাচন বাতিল না করা, তারপর ঢাকা 17 আসনে ক্যান্ডিডেটকে মারার পরও নির্বাচন বাতিল না করা, এগুলিতে আমাদের কাছে মনে হয়েছে যে এই নির্বাচন কমিশনও রাবার স্ট্যাম্প কাজই করবে, যেটা আগের নির্বাচন কমিশনারও করেছে। প্রথমে যখন এসেছিল ডেফিনেটলি কাজ না করার আগে তো আপনি বলতে পারবেন না। সুতরাং এনাকে এতটুকুই আজাদ ভাইয়ের কথার সাথে আমি একমত যে পলিটিক্যাল যে ক্রাইসিস আমরা ক্রিয়েট করেছি, এই দেশের রাজনীতিবিদরা ক্রিয়েট করেছে, সেই পলিটিক্যাল ক্রাইসিস নির্বাচন কমিশন হাতে। জনাব আন্দোলিব রহমান পার্থ, আমি একটু যে পলিটিক্যাল ক্রাইসিসের ক্ষেত্রে আমি এক ধরনের পোলারাইজেশন দেখি। যেমন আপনি 2018 নির্বাচনকে যত সহজে বাংলাদেশের সবচেয়ে খারাপ নির্বাচন একদম সহজে বলেন, এই নির্বাচনটা তো বিরোধী দল ছাড়াই নির্বাচন হয়েছে, ওটা তো কেউ যায়নি। নির্বাচনকে সাথে নেয়ার কথা আমি বলছি। আমার মনে হয় থাকতে পারলে থেকে যেতেন খালেদা জিয়া। আমার তো মনে হয় থাকতে পারলে থেকে যেতেন খালেদা জিয়া। আমি আপনার সাথে কোনোভাবেই এই ব্যাপারে তর্কে যাব না, বিকজ এটা পলিটিক্যাল কালচারের ব্যাপার। কিন্তু আমি যেটা বলছি, কারচুপির কথাটা বলছি, এবং তারপরে দাঁড়িয়ে যে কথাটা বলা জনগণ ভোট দিয়েছে, বিকজ 2018 সালের নির্বাচন কি এখন আপনি যদি ক্যামেরা খুঁজতে থাকেন প্রত্যেকটা ভোট কেন্দ্রে, তো সেটা তো অন্য কথা। পৃথিবীর সবচেয়ে বড় বড় ক্রাইম হয়ে যায় যেখানে ক্যামেরা থাকে না। হ্যাঁ, লক্ষ কোটি ক্রাইম পৃথিবীতে হচ্ছে যেখানে তার ক্যামেরা রেকর্ডে থাকে না। বাট বাংলাদেশের মানুষ এই জিনিসটা জানে যে 2018 নির্বাচন কেমন হয়েছে, এবং যার কারণেই আজকে আমরা নির্বাচনে যেতে চাচ্ছি না। সেটাই আপনার বক্তব্য পরিষ্কার। আপনার জন্য যে আমাদের যে প্রশ্নটা ছিল, যে সেটি হচ্ছে যে আসলে দর্শকদের মধ্যে থেকে অনেকে জানতে চাইছেন, আমরাও জানতে চাইছি যে অনেকে এটি বলেন, এবং আপনাকে এই প্রশ্নের উত্তর আগেও দিতে হয়েছে। আমি সেই জন্য পুরনো প্রশ্নটি আবার করছি যে জনাব আন্দোলিব রহমান পার্থ, আপনাকে রাজনৈতিক ময়দানে অনেক বেশি সক্রিয় দেখতে চায় জনগণ, অর্থাৎ রাজপথের আন্দোলনে এখন বিএনপি যে আন্দোলন করছে সেখানে আপনাকে যথেষ্ট পরিমাণে সক্রিয় দেখা, আপনার বিপুল সমর্থন রয়েছে, কিন্তু আপনি মাঠে আন্দোলন করছেন না। এর কি কোনো স্পেসিফিক কারণ রয়েছে কিনা সেটা আমাদের একটু না। এই কথাটা আমি এভাবে সেট করব না। আমাদের মাঠে যেই পরিমাণ লোক আছে বা যেই পরিমাণ আমরা অর্গানাইজ গত 4 বছর করেছি, আমরা পলিটিক্যালি সেই মাইন্ডসেট বা ডিজাইন না বিএনপির বা আপনার জামাতের মতো আন্দোলন করার মতো। আমরা একেবারে করছি না তা না, আমরাও বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, আমাদের লোকজন অ্যারেস্ট হচ্ছে, কিন্তু অবশ্যই আমরা ওইভাবে ইকুইপড না যাতে করে আমরা নামতে পারি। এবং আমরা এই কারণে এমন না যে আমরা নামবো না, বা আমরা অবশ্যই সামনে নামবো, বাট অবশ্যই আমরা সেরকম ইকুইপড না
যেরকম একুইট, বাট আরেকটা কথাও মাথায় রাখতে হবে, দেখুন রাজনীতিতে কেউ জনমত ক্রিয়েট করে, কেউ রাজপথে আন্দোলন করে, দুইটাই আপনার দরকার। আমরা যে সরকারের এগেইনস্টে কথা বলছি, আই এম শিওর এটারও একটা মূল্যায়ন আছে। আমরা যে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আমরা যে বস্তুনিষ্ঠভাবে সরকারের দাবিগুলিকে খণ্ডন করছি, আই এম শিওর দ্যাট হ্যাজ পলিটিক্যাল ইম্পর্টেন্স টু। জনাব আদিলুর রহমান পার্থ, আপনাকে ধন্যবাদ। কিছু পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে দেখেন আব্দুল হক কি বাচ্চু, বেসিক ব্যাংকের চেয়ারম্যান, তার বিরুদ্ধে মামলা হয়েছে, দুদক তার সম্পত্তি ক্রয় করেছে। অনেকেই অনেক ঋণ খেলাপি ইচ্ছাকৃতভাবে যারা টাকা লুট করেছে, অনেকে কিন্তু এখনো জেলে আছে এবং অনেকে পলাতক আছে এবং অনেকের মামলা বিচারাধীন আছে। কেউ কিন্তু ছাড় পাবে না। যারাই ইচ্ছাকৃত টাকা লুট করেছে বা টাকা করেছে, কাউকেই ছাড় দিবেন না। আজকে 14 বছর সময় লেগেছে ওনার জব্দ করতে, এমন একদিনের জন্য জেল খাটে নেই। আজাদ ভাই, আমরা বাংলাদেশের প্রত্যেকটা বিজনেসম্যান জানে এই টাকাগুলি কারা লুট করে এবং কাদের কোর্ট বলে যে 7ই জানুয়ারি পর্যন্ত তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা যাবে না, কারা এই দেশে বিদেশে যে হোটেল বাণিজ্য করছে, কারা লক্ষ লক্ষ কোটি টাকা খালি করে দিচ্ছে ইসলামী ব্যাংক থেকে, কারা বসে ঘুরে বেড়াচ্ছে, কারা টু বি কোয়াইট অনেস্ট তারা এত ইনফ্লুয়েন্সিয়াল, তারা পলিসি পরিবর্তন করছে এবং যার কারণে আজাদ ভাই হয়তো করে না, আজাদ ভাইয়ের উপরে হয়তো ব্লেসিং আছে, আমার ব্যবসায়ীরা কান্নাকারি করছে। আফগানিস্তানের মতো একটা দেশে 2020 সালে ডলার ছিল